ঘরের ভেতর পুরো অন্ধকার। রাফসান স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। তার মনে হচ্ছে ঘরের ভেতর সে একা না। হঠাৎ তার কানের একদম কাছে ঠান্ডা একটা শ্বাস পড়ল। রাফসান। সে চমকে উঠে সামনে তাকালো, কিন্তু কিছুই নেই। তার হাত কাঁপতে কাঁপতে দেয়ালে সুইচ খুঁজতে লাগল। অবশেষে ক্লিক, লাইট জ্বলে উঠল। ঘর একদম স্বাভাবিক, কিছুই নেই, যেন কিছুই ঘটেনি। রাফসান হাঁপাতে হাঁপাতে বিছানায় বসে পড়ল। সবই কি আমার ভুল ছিল? কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল আয়নার দিকে, আর সে জমে গেল। আয়নার ভেতর তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে, কালো লম্বা একটা ছায়া। মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো লাল চোখ জ্বলছে। রাফসান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু পেছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো, এইবার কিছুই নেই। তার মাথা ঘুরে উঠল। আমি পাগল হয়ে যাচ্ছি। ঠিক তখনই তার ফোনটা হঠাৎ বেজে উঠল। আননোন নাম্বার। রাফসান কিছুক্ষণ তাকিয়ে থেকে কলটা ধরল। হ্যালো। ওপাশ থেকে কয়েক সেকেন্ড চুপ, তারপর একটা ভাঙা ফিসফিসে কণ্ঠ। তুই দরজা খুলিস নাই, তাই আমি অন্য রাস্তা দিয়ে আসছি। রাফসানের হাত থেকে ফোনটা পড়ে গেল। ঠিক তখনই জানালার দিকে ধাম করে একটা শব্দ। সে ধীরে ধীরে তাকালো। জানালার বাইরে তৃতীয় তলার উচ্চতায় একটা কালো ছায়া উল্টো হয়ে দেয়ালে লেগে আছে, মানুষের মতো, কিন্তু পুরো উল্টো। তার মাথা নিচে, পা উপরে, আর সেই লাল চোখ দিয়ে সে সরাসরি রাফসানের দিকে তাকিয়ে আছে। রাফসান। এইবার কণ্ঠটা জানালার বাইরে থেকেও শোনা গেল। হঠাৎ জানালার কাছে ফাটল ধরতে লাগল। ক্র্যাক ক্র্যাক। রাফসান দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলতেই সে থেমে গেল। বাইরে করিডোরটা অস্বাভাবিক অন্ধকার, যেন আলো সেখানে ঢুকতেই পারছে না। দূরে করিডোরের শেষে একটা মানুষ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেই মানুষটা সামনে আসতে লাগল। রাফসান চোখ কুঁচকে তাকালো। এটা তো নাবিল, কিন্তু তার মুখটা অর্ধেক পুড়ে গেছে, চোখের জায়গা কালো গর্ত। রাফসান, আমি তোকে নিতে আসছি। রাফসান পিছিয়ে গেল। না, তুই নাবিল না। নাবিল হঠাৎ অস্বাভাবিক গতিতে সামনে চলে এলো, 1 সেকেন্ডে তার সামনে। আমি একা থাকতে পারি না, তুইও চল। হঠাৎ তার হাত লম্বা হয়ে রাফসানের দিকে বাড়তে লাগল। রাফসান চিৎকার করে দরজা বন্ধ করে দিল। ধাম। তার পিঠ দরজার সাথে লেগে গেছে। বাইরে থেকে জোরে জোরে আঘাত। ধাম ধাম ধাম। দরজা খোল। একই সাথে জানালার কাঁচ ভেঙে গেল। রাফসান ঘুরে তাকালো। সেই কালো জিনটা এখন ঘরের ভেতর ঢুকে পড়েছে। লম্বা বিকৃত শরীর, হাত পা অস্বাভাবিক লম্বা, আর মুখে একটা বিকৃত হাসি। ডেভিল। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। তুই বাঁচতে পারবি না। রাফসান দিশেহারা হয়ে গেল। হঠাৎ তার চোখে পড়ল টেবিলের ওপর একটা ছোট্ট কোরআন শরীফ। সে দৌড়ে গিয়ে সেটা তুলে নিল। কাঁপতে কাঁপতে পড়তে লাগল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। জিনটা থেমে গেল, তার মুখ বিকৃত হয়ে গেল। থাম। রাফসান আরও জোরে পড়তে লাগল। হঠাৎ জিনটা চিৎকার করে উঠল, একটা ভয়ঙ্কর কানে বিদ্ধ করা আওয়াজ। তার শরীর ধোঁয়ার মতো কাঁপতে লাগল। তারপর এক মুহূর্তে সব অন্ধকার হয়ে গেল। রাফসান হঠাৎ দেখল সে মেঝেতে পড়ে আছে। ঘরের লাইট জ্বলছে, সবকিছু স্বাভাবিক, কোনো ভাঙা কাঁচ নেই, কেউ নেই। সে ধীরে ধীরে উঠে বসল। সবই কি আমার ভুল ছিল? কিন্তু তখনই তার হাতে থাকা কোরআনের পৃষ্ঠায় কালো দাগ দেখতে পেল, আর দরজার ওপর গভীর নখের আঁচড়, যেন কেউ ভেতরে ঢুকতে চেষ্টা করেছিল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো। SMS। আজকে বেঁচে গেছিস, কিন্তু কাল। রাফসানের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল এটা শেষ না, এটা শুধু শুরু। পরের দিন সকাল। রাফসান ঘুম থেকে উঠেই বুঝতে পারল গত রাতটা স্বপ্ন ছিল না। তার চোখ পড়ল দরজার দিকে। গভীর আঁচড়গুলো এখনও স্পষ্ট,
আর টেবিলের ওপর কোরআনের পৃষ্ঠায় সেই কালো দাগ। তার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। এটা সত্যি। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে গেল। মা, গতরাতে আমার রুমে কিছু হয়েছিল। মা হেসে বললেন, আবার সেই ভয়ঙ্কর গল্প দেখছিস, তাই না? রাফসান চুপ হয়ে গেল। সে বুঝল এটা কাউকে বোঝানো যাবে না। সেদিন বিকেলে রাফসান তার বন্ধু তানভীরের কাছে গেল। তানভীর একটু অন্য রকম ছেলে। ও অদ্ভুত রহস্যময় বিষয় নিয়ে অনেক কিছু জানে। রাফসান সব খুলে বলল। তানভীর কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই যেটা দেখছিস সেটা সাধারণ কিছু না। মানে? এটা একটা জিন, কিন্তু সাধারণ জিন না, এটা ছায়া জিন। রাফসানের গলা শুকিয়ে গেল। ছায়া জিন? হ্যাঁ, এরা মানুষের ভয়, একাকিত্ব আর দুর্বলতার উপর বাঁচে, আর একবার কারো পেছনে লাগলে সহজে ছাড়ে না। কিন্তু এটা আমার পেছনে লাগলো কেন? তানভীর একটু দ্বিধা করে বলল, নাবিলের মৃত্যুর সাথে তোর কোনো সম্পর্ক আছে? রাফসান হঠাৎ চুপ হয়ে গেল। তার চোখে ভয়ের ছাপ। না, আমি আমি কিছু করি না। তানভীর তাকিয়ে রইল। সত্যি বল। রাফসান ধীরে ধীরে বসে পড়ল। তার মাথায় 1 মাস আগের ঘটনা ভেসে উঠল। ফ্ল্যাশব্যাক। সেই রাতেও এমনই অন্ধকার ছিল। রাফসান আর নাবিল একসাথে একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে গিয়েছিল। লোকজন বলে ওই বাড়িটায় নাকি জিন থাকে। নাবিল খুব সাহসী ছিল। সে বলেছিল, চল দেখি সত্যি কিছু আছে কিনা। রাফসান ভয় পেয়েছিল, কিন্তু তবুও গিয়েছিল। বাড়িটার ভেতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা লাগছে। দেয়াল ভাঙ্গা, ছাদে জাল, চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ তারা একটা ঘরের মধ্যে ঢুকল। ঘরের মাঝখানে মাটিতে আঁকা অদ্ভুত কিছু চিহ্ন, আর তার মাঝখানে একটা কালো আয়না। নাবিল বলল, এইটা নিশ্চয়ই কিছু স্পেশাল। রাফসান বলল, চল বের হয়ে যাই। কিন্তু নাবিল হাসল। ডরপোক। সে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আর তখনই ঘরের ভেতর হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। আয়নার ভেতর নাবিল নিজের প্রতিবিম্ব দেখতে পেল না, বরং অন্য কিছু, একটা কালো ছায়া। নাবিল, এটা কি? রাফসান কাছে এগিয়ে গেল। আর তখনই আয়নার ভেতরে সেই ছায়াটা নাবিলের দিকে হাত বাড়ালো। নাবিল চিৎকার করে উঠল, বাঁচাও! রাফসান ভয়ে পেয়ে পিছিয়ে গেল। তারপর সে দৌড়ে বাইরে বের হয়ে গেল। সে পিছনে তাকায়নি। নাবিলের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল। বর্তমান। রাফসানের চোখ দিয়ে পানি পড়ছে। আমি ওকে ফেলে চলে এসেছিলাম। তানভীর গম্ভীর হয়ে গেল। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। মানে? ওই আয়নাটা একটা দরজা ছিল, জিনের দুনিয়ার দরজা, আর তুই নাবিলকে ওদের হাতে রেখে চলে এসেছিস। রাফসানের শরীর কাঁপতে লাগল। তাহলে এখন যে আসছে? তানভীর ধীরে বলল, ওটা নাবিল না, ওটা ওই জিন যেটা নাবিলের রূপ নিয়েছে। ঠিক তখনই রাফসানের ফোনে আবার মেসেজ এলো। SMS। পুরনো বাড়িটা মনে আছে? আবার আয়। তার হাত কাঁপতে লাগল। তানভীর ফোনটা দেখে বলল, এটা তোকে ডাকছে, কারণ তুই ওর দরজা খুলেছিলি। আমি কি করব? তানভীর ধীরে বলল, একটাই রাস্তা আছে। কি? তোকে আবার ওই বাড়িতে যেতে হবে। রাফসানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। না, আমি পারবো না। তানভীর শক্ত গলায় বলল, না গেলে এটা তোর পেছনে সারা জীবন থাকবে, আর একদিন তোকে নিয়ে যাবে। নীরবতা। রাফসান ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে ভয়, কিন্তু সাথে দৃঢ়তা। ঠিক আছে, আমি যাব। ঠিক তখনই তাদের পিছনের আয়নায় হঠাৎ একটা ছায়া নড়ল। তানভীর ধীরে ধীরে ঘুরে তাকাল, আর যা দেখল তাতে তার গা শিউরে উঠল। আয়নার ভেতর রাফসানের পেছনে সেই জিনটা দাঁড়িয়ে আছে, আর ধীরে ধীরে হাসছে। ডেভিল। রাত প্রায় 12টা। রাফসান আর তানভীর দাঁড়িয়ে আছে সেই পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে। চারপাশে ঝোপঝাড়, ভাঙা দেয়াল। মনে হচ্ছে বহু বছর কেউ এখানে আসেনি। হালকা বাতাস বইছে, কিন্তু সেই বাতাস অদ্ভুত ঠান্ডা। তানভীর ধীরে বলল, এইখান থেকেই সব শুরু। রাফসান গিলে ফেলল ভয়টা, কিন্তু বলল, আর এখানেই শেষ করতে হবে। তারা ধীরে ধীরে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই সেই পুরনো গন্ধ, ধুলো, অন্ধকার আর এক ধরনের চাপা ভয়। তাদের পায়ের শব্দই শুধু শোনা যাচ্ছে, টাপ টাপ।
হঠাৎ দূরে একটা দরজা নিজে থেকেই খুলে গেল। কিচ! তানভীর থেমে গেল। ও আমাদের ডাকছে। রাফসান কিছু না বলে এগিয়ে গেল। তারা সেই ঘরের সামনে এসে দাঁড়ালো, যেই ঘরে 1 মাস আগে সব হয়েছিল। ঘরের ভেতর এখনও সেই চিহ্নগুলো আছে, মাটিতে আঁকা অদ্ভুত নকশা, আর মাঝখানে সেই কালো আয়না। কিন্তু আজ আয়নাটা স্বাভাবিক নয়, এটার ভেতর কালো ধোঁয়া ঘুরছে, যেন ভেতরে আর একটা দুনিয়া। হঠাৎ দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। রাফসান পিছনে তাকালো। আমরা ফেঁসে গেছি। তানভীর বলল, শান্ত থাক, ভয় পেলে ওটা শক্তি পাবে। ঠিক তখনই আয়নার ভেতর থেকে একটা হাত বের এলো, কালো লম্বা বিকৃত হাত, ধীরে ধীরে পুরো শরীর বের হয়ে এলো। সেই জিন, আর তার মুখে নাবিলের বিকৃত চেহারা। রাফসান, তুই আবার আসছিস? রাফসান